আইন করে বন্ধ হলো চিরতরে জমির দলিল রেজিস্ট্রেশন। সুপ্রিয় ভিউয়ার্স, কেন এমন সিদ্ধান্ত গ্রহণ করা হলো এবং কোন দলিলগুলো চিরতরের জন্য রেজিস্ট্রেশন আর করা যাবে না এবং কেন করা যাবে না, এক্ষেত্রে ওই জমির মালিকগণের কোনো কিছু করণীয় রয়েছে কিনা, আজকের এই ভিডিওটিতে ওই সংক্রান্ত বিষয়গুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে, আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, জমির দলিল রেজিস্ট্রেশন একটি বাধ্যতামূলক প্রক্রিয়া। যে কোনো জমি এক হাত থেকে অন্য হাতে হস্তান্তরিত হলে জমির যদি দলিল রেজিস্ট্রেশন না হয়, অর্থাৎ দলিল আপনি তৈরি করলেন এবং জমির ভোগ দখলও কোনো একজন বিক্রেতার কাছ থেকে নিলেন, বা আপনি পূর্বপুরুষের সম্পত্তি পেলেন, এক্ষেত্রে দলিল তৈরি হলো না, কিংবা দলিল তৈরি করলেন কিন্তু ওই দলিলটি যদি রেজিস্ট্রেশন করা না হয়, অর্থাৎ সরকারি সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে নির্দিষ্ট নিয়মকানুন মেনে দলিলটি রেজিস্ট্রেশন না করেন, তাহলে ওই মালিকানা হস্তান্তরের কোনো ভ্যালু নেই বা সেটির কোনো মূল্যায়ন নেই। এবং এই দলিল রেজিস্ট্রেশন করতে হয় দলিল তৈরির ৩ মাসের মধ্যে, এবং কিছু কিছু ক্ষেত্রে যেমন দেশের বাহিরে থাকলে এক্ষেত্রে আরও কিছুটা সময় বাড়ানোর সুযোগ থাকে, এবং এরপরে আর দলিল রেজিস্ট্রেশন করারও সুযোগ থাকে না। আর যদি দলিল রেজিস্ট্রেশন নাই করা হয়, তাহলে ওই দলিল দ্বারা বৈধ প্রক্রিয়ায় আপনি সম্পত্তির মালিক হলেন না, এবং এক্ষেত্রে যার কাছ থেকে জমির মালিকানা পেয়েছেন সে যদি বিক্রেতা হয়, তিনি আপনার কাছ থেকে আবার জমি ফিরিয়ে নিতে পারে, বা তার ওয়ারিশরা এসে সম্পত্তি ফিরিয়ে নিতে পারে, বা দলিল তৈরি নাই হলে সেক্ষেত্রে কিন্তু আরো জটিল প্রক্রিয়া হতে পারে। এক্ষেত্রে ওয়ারিশান সম্পত্তি একটি উৎকৃষ্ট উদাহরণ। অনেকেই আমরা ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে দলিল না দেখে শুধু নামজারি দিয়ে সম্পত্তি ক্রয় করি। এই কারণেই ওয়ারিশান সম্পত্তি নিয়ে যত গ্যাঞ্জাম, মালিকানা সংক্রান্ত ঝামেলা, এই কারণটির ফলেই কিন্তু সৃষ্টি হয়েছে। এবং বর্তমানে এই ভূমি সংক্রান্ত বিষয়গুলো সমাধানের জন্য এবং ভূমি ব্যবস্থাপনাকে একটি নিয়ন্ত্রণে আনার জন্য আইন করে দলিল রেজিস্ট্রেশন চিরতরে বন্ধ করা হয়েছে। এক্ষেত্রে ৩ শ্রেণীর দলিল আর কোনোভাবেই রেজিস্ট্রেশন করা যাবে না। এর মধ্যে প্রথমে যে দলিলটি আসে সেটি হলো যে দলিলের বলে মালিকগণ অবৈধ। অর্থাৎ যদি একটু বিশ্লেষণ করি, ধরুন জমির মালিক তিনি না, কিন্তু তিনি জমির মালিক বনে গেছেন। সেটি জোরপূর্বক হোক, জবরদখল করে হোক, কিংবা দেখভাল সূত্রে হোক, বা অর্পণ সূত্রে হোক, যেভাবে হোক না কেন তিনি জমির মালিক বনে গেছেন। জমির মালিক বনে যাওয়ার পরে তার নামে তো কোনো দলিল নাই। তিনি কি করেছেন? চতুরতার আশ্রয় নিয়েছেন। তিনি ওই জমি তার সন্তানদেরকে হেবা করে দিয়েছেন, বা বউকে হেবা করে দিয়েছেন, বা স্বামীকে হেবা করে দিয়েছেন, অথবা ওই জমিগুলো তিনি তার জামাইকে বিক্রয় সূত্রে দেখিয়েছেন, বা এমন একজন বিশ্বস্ত ব্যক্তি রয়েছে তাকে বিক্রয় দেখিয়েছেন, দেখিয়ে একটি দলিল তৈরি করে কিছু অর্থ খরচ করে রেজিস্ট্রেশন করে সেই দলিল বলে তিনি এখন সম্পত্তি বিক্রয় করতে চাচ্ছেন বা কারো কাছে মালিকানা হস্তান্তর করতে চাচ্ছেন, পাকাপোক্তভাবে আইনি পেঁয়াজের মধ্যে ফেলে, এবং জমিটি যেন আসল মালিক ফেরত না পায় এই অবস্থার জন্য বা এই চিন্তা ভাবনা থেকে। এখন এই ধরনের যে দলিলগুলো তৈরি হচ্ছে, যেগুলোর কোনো ভিত্তি নাই, মালিকানা যিনি অর্জন করছেন বা দাবি করছেন তার বৈধতা নাই, এই ধরনের দলিলগুলো চিহ্নিত করে রেজিস্ট্রেশন থেকে বাতিল করা হচ্ছে। এগুলো আর কোনোদিন রেজিস্ট্রেশন করে দেয়া হবে না। সাব রেজিস্ট্রি অফিসে যে বিষয়গুলো দেখা হচ্ছে, যে দলিলের যে সর্বসাকুল্যে গোড়া থেকে যতদূর পর্যন্ত যাচাই বাছাই করা যায়, সেই যাচাই বাছাই করে তারপর রেজিস্ট্রেশনের জন্য বলা হচ্ছে। আপনি গেলেন আর দলিল রেজিস্ট্রেশন হলো, এই প্রক্রিয়ার মধ্যে থেকে ভূমি অফিসকে বের হতে বলা হয়েছে, যার কারণে এই দলিলগুলো আর রেজিস্ট্রেশন করা যাচ্ছে না বা যাবে না। এরপরে আরেক শ্রেণীর দলিলের কথা বলা হচ্ছে, সেটি হলো অস্বয়ংসম্পূর্ণ দলিল। অর্থাৎ দলিলে যদি ভুল থাকে বা কোনো তথ্যের ঘাটতি থাকে, যেমন আপনি আসল মালিক, আপনি বৈধ মালিক, কিন্তু দলিল তৈরি করার সময় অনাকাঙ্ক্ষিত কিছু ভুল হয়ে গেছে। যেমন কিছু ভুল আছে যেগুলো সংশোধন না করলে মালিকানা ঠিক থাকে না। এর মধ্যে উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে জমির দাগ নম্বর, জমির পরিমাণ। অর্থাৎ দলিলে যদি জমির পরিমাণ বেশি থাকে, এক্ষেত্রে আইন হচ্ছে
যতটুকু জমি বিক্রয় করা হয়েছে ঠিক ততটুকুই থাকবে এবং বাকি সম্পত্তিটুকু বাতিল হয়ে যাবে, কিন্তু দলিলটি বাতিল হবে না, কিন্তু এটি একটু অসংসম্পূর্ণ হিসেবে বিবেচিত হবে। আবার দাতার নাম বা গ্রহীতার নামের কোনো সমস্যা আছে, এক্ষেত্রে সেগুলো কিন্তু অসংসম্পূর্ণ। আবার দাগ নাম্বার কিন্তু একটি ত্রুটি, দাগ নাম্বার ভুল হলে দলিলেই ভুল, দলিলের কোনো ভ্যালুই নেই। এই ধরনের যে দলিলগুলো রয়েছে তারা যদি আসল মালিকও হয়ে থাকে, অরিজিনাল মালিকও হয়ে থাকে, তারপরেও ওই সকল দলিল দ্বারা জমি হস্তান্তর বা ওই দলিলগুলো রেজিস্ট্রেশন হবে না, দলিল সংশোধন করতে হবে। যদি বিক্রেতার দলিলে ভুল থাকে তাহলে দলিলগুলো সংশোধন করতে হবে। এক্ষেত্রে সাব রেজিস্ট্রি অফিসের সহায়তায় মামলা করে দলিলটি সংশোধন করা যায়, মালিক যদি বেঁচে থাকে তার সহযোগিতায় করা যায়, কিংবা পুনরায় দলিল তৈরি করে করা যায়। দাগ নম্বরে ভুল হলেও সেম প্রক্রিয়া, আপনাকে হয় পুনরায় দলিল তৈরি করতে হবে অথবা মামলা করে দলিলটি সংশোধন করতে হবে। সংশোধন করে তারপর একটি নির্ভুল দলিল তৈরি করে সম্পত্তি হস্তান্তরযোগ্য আরেকজনের কাছে দিলে সেই ব্যক্তি এই হস্তান্তরযোগ্য যে দলিল তৈরি হবে সেটি গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। অন্যথায় এই দলিলগুলো দ্বারা অন্য কোনো দলিল সৃষ্ট হলে সেই দলিলগুলো নিয়ে গিয়ে সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রেশন করা যাবে না। কেন যাবে না? কেননা সাব রেজিস্ট্রি অফিসে দেখা হবে পীর দলিলের সঙ্গে এই যে দলিলটি তৈরি হয়েছে সেটির কোনো অসামঞ্জস্যতা রয়েছে কিনা, যদি থাকে তাহলে সেই দলিলগুলো রেজিস্ট্রেশন করে দেয়া হবে না। এই বিষয়টি একটি জটিল প্রক্রিয়া, কেননা আমরা অনেক চতুর এবং অনেক চালাক, যার কারণেই ভায়া দলিল বা পীর দলিলে ভুল থাকলে সেগুলো পরবর্তীতে হস্তান্তরের সময় সংশোধন করে দলিল রেজিস্ট্রেশন করি যেন পরবর্তীতে সমস্যা না হয়। এই জন্য এই বিষয়টিকে অত্যন্ত সতর্কতার সহিত দেখা হচ্ছে। এরপরে আরেক শ্রেণীর দলিলের কথা বিশেষ গুরুত্ব সহকারে বলা হচ্ছে, সেটি হচ্ছে ওয়ারিশান সম্পত্তি। ওয়ারিশান সম্পত্তির নানান পেঁয়াজগোছ রয়েছে, যেমন ধরুন ওয়ারিশান সম্পত্তি ভাগ বাটোয়ারা করে তারপরে মালিকানা অর্জন করতে হয়। এখানে কিন্তু মালিক সম্পত্তি হস্তান্তর করে না, এক্ষেত্রে মালিক মৃত্যুবরণ করলো, তার রেখে যাওয়া ওয়ারিশরা সম্পত্তির মালিক হলো। এক্ষেত্রে একাধিক ওয়ারিশ থাকলে অর্থাৎ কন্যা, স্ত্রী বা স্বামী বা পুত্র থাকলে বা অন্য কোনো অংশীদার থাকলে সে তাদেরকে সম্পত্তির একটা নির্দিষ্ট অংশ নেয়ার কথা বলা হয়েছে, যেটি অটোমেটিক্যালি তারা পায়। কিন্তু এখানে অটোমেটিক্যালি পাইলেই হবে না, এক্ষেত্রে একটি বিষয় গুরুত্ব সহকারে দেখতে হবে, সেটি হলো দলিল রেজিস্ট্রেশনের জন্য অবশ্যই সকল ওয়ারিশদেরকে ভাগ বন্টনের মধ্যে অংশগ্রহণ করতে হবে, অর্থাৎ সকল ওয়ারিশরা মিলে বসে ভাগ বন্টন করে কার কতটুকু সম্পত্তি সেটি ভাগ করলে তারপরে সম্পত্তির মালিকানা অর্জন করা যাবে। এর বাইরে কিন্তু করার কোনো সুযোগ নেই। যদি কোনো ওয়ারিশকে বাকি রেখে অন্য কোনো চতুর ওয়ারিশরা সম্পত্তি ভাগ বন্টন করে তাহলে সেটি অবৈধ বলে বিবেচিত হবে। এ অসংসম্পূর্ণ দলিলটি নিয়ে গিয়ে রেজিস্ট্রেশন করার সুযোগ কিন্তু থাকছে না। সুপ্রিয় ভিউয়ার্স, এই ওয়ারিশান সম্পত্তি নিয়ে আরো অনেক জটিলতা রয়েছে, তাই ওয়ারিশান সম্পত্তিতে অবশ্যই কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে। সেটি হচ্ছে ওয়ারিশান সম্পত্তির কোনো ওয়ারিশকে যারা 100% সম্পত্তি পাওয়ার যোগ্য তাদেরকে বাদ রেখেও বাটোয়ারা দলিল তৈরি করা যাবে না। যদি করেন তাহলে সেই দলিলটি কিন্তু কোনোভাবে রেজিস্ট্রেশন করলে সেটি বৈধ হবে না, জেল জরিমানাও হতে পারে। আবার যদি কোনো ক্ষেত্রে দেখেন যে বাটোয়ারা নাই, শুধুমাত্র নামজারি, সেই নামজারি কাগজ দিয়ে কিন্তু কোনো ব্যক্তি সম্পত্তি বিক্রয় করতে পারবে না। যদি কোনো ব্যক্তি ক্রয় করে তাহলে তারও ক্রয়টা অবৈধ বলে বিবেচিত হবে, এই সম্পত্তিটি ক্রয় বিক্রয় করার কিন্তু কোনো সুযোগ নেই। সুপ্রিয় ভিউয়ার্স, এই দলিলগুলো আইন করে চিরতরে রেজিস্ট্রেশন বন্ধ করা হয়েছে। আশা করি আপনারা ভিডিওটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন একটু হলে বোঝার কথা আসল ঘটনাটি আসলে কি। তারপরে এই সংক্রান্ত বিষয় নিয়ে আরো কোনো কিছু জানার থাকলে, বোঝার থাকলে ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।